আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, এমন মন্তব্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে, আরও বিভিন্ন প্রতিপক্ষ এই প্রপাগান্ডায় যোগ দিচ্ছে। তিনি বলেছেন, জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে তার প্রতিশোধ জুলুমের মাধ্যমে নেবে না বিএনপি। এর জবাব দেয়া হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। রংপুর বিভাগের ৩ জেলায় দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। এ কে এম মঈনুল হক ও ইয়াসিন শিথুনকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ৩১ দফার সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বলেন, সরকারের সংস্কার প্রস্তাবনা নিয়ে খুব বেশি আলোচনা হলেও সাধারণ মানুষের কথা নেই তাতে। তিনি বলেন, বিএনপির ৩১ দফা দেশের জনগণের ভবিষ্যৎ পথরেখা তৈরি করবে। এই বিষয়গুলোকে আমরা নিয়ে যাই মানুষের দোরগোড়ায়, প্রত্যেকটি মানুষ, দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে। আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি, আমার দলকে ভোট দেয়নি, আমার দলের প্রতীকে ভোট দেয়নি, তার কাছে আমি যাব না, দয়া করে এই চিন্তাটি করবেন না। আপনি যান তার কাছে। এমনও তো হতে পারে আপনি যখন তার সামনে আপনার ৩১ দফার চিন্তা ভাবনা চেতনা আপনি তুলে ধরবেন, সে তো তার সিদ্ধান্ত পাল্টাতেও পারে। পাল্টাবে না, এরকম বহু মানুষ তো পাল্টেছে। কাজেই আপনি তার কাছে যান। তারেক রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী চক্রান্ত ও অপপ্রচার চলছে। বিভিন্ন রকম প্রোপাগান্ডা হচ্ছে আমাদের বিরুদ্ধে, মিথ্যে প্রোপাগান্ডা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সহকর্মী, এই ব্যাপারে আপনাদেরকে আমি 7 মাস আগে আমি আপনাদেরকে সচেতন করেছিলাম। দেশব্যাপী আপনাদের সাথে আলোচনা হয়েছিল, সচেতন করেছিলাম। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তিনি বলেন, বিএনপির উপর ফ্যাসিবাদী আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ একই উপায়ে নেবে না তার দল। বিগত 15-16 বছর ধরে, সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের সাথে। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। নির্বাচন সামনে রেখে মানুষের সমর্থন ও আস্থা ধরে রেখে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আলোচনা করেছেন ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা দেখা করে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সমস্যা সমাধানের আশ্বাস দিলেও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের অপসারণ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে দাবি শিক্ষক সমিতির। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। উপাচার্য পদত্যাগের ১ দফা দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ৪৮ ঘন্টার বেশি সময় ধরে চলছে শিক্ষার্থীদের আমরণ অনশন। মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তিনি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অনশন ভাঙার অনুরোধ জানান। তিনি আশ্বাস দেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা সেবা নেওয়ারও অনুরোধ করেন তিনি। অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি। যে রিকমেন্ডেশন হবে সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। কিন্তু উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আমাদের সাথে যে জুলুমগুলো হয়েছে সবগুলো তিনি জানেন। এরপরে তিনি এখানে আসছেন, নিজে আসছেন, তিনি সমাধানটা করে দেবেন। আর সমাধান একটাই, যে ভিসি মাস্টার যিনি আছেন তার অপসারণ। আমরা বলেছি যে আমরা রেজাল্ট না নিয়ে বা ফলাফল না নিয়ে আমরা উঠবো না। আমরা দাবিটা যতক্ষণ পর্যন্ত না দেখছি সচক্ষে যে মানা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি বহাল থাকবে। কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনশন, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে দাবি করেন কুয়েট শিক্ষক সমিতি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে দেয়া এক এক্স বার্তায় ডক্টর ইউনূস কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটকদের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশ আবারও নিশ্চিত করছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এদেশের অবস্থান সবসময় দৃঢ়। বিএনপি সংস্কার চায় না, এমন প্রচারণা চালিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে বলে মন্তব্য করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, এনডিএম ও গণফোরামের লিয়াজো কমিটির বৈঠক শেষে সমমনা দলগুলোর নেতারা ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বোচ্চ ৩১ দিনের মধ্যে সংস্কারের একটি চার্টার তৈরি করে ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আর জনগণের মাঝে জনপ্রতিনিধির মাধ্যমে যে সেতুবন্ধন থাকার কথা সেটি না থাকায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উপায়, আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে, এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে, আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে, এবং আমরা সবাই মিলিতভাবে আমরা সই করব সনদে, তারপর নির্বাচনের দিকে যাব। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচনই হতে পারে। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না। কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এর আগে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলের চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশে আর মন্দির পাহারা দেওয়ার সংস্কৃতি দেখতে চায় না তার দল। আগামী জাতীয় নির্বাচনে দলটির ব্যানারে ভিন্ন ধর্মাবলম্বীরা অংশ নিতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এ সময় প্রীতি সমাবেশে অংশ নেয়া হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, সংখ্যালঘু বলে আলাদা করার প্রচেষ্টা করা হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন করছে একটি মহল, অথচ তা একটি দলের উপর চাপানো হয় বলেও অভিযোগ করেন তারা। এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে, আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে, তাহলে কেন মঠ, চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে? আমরা এই সংস্কৃতি দেখতেই চাই না। আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি, ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি, কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য, একটা হেলদি সোসাইটির জন্য, একটা জাস্ট সোসাইটি,
যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে, এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আওয়ামী লীগ সরকারের সময় দুর্বৃত্তের হাত থেকে রক্ষা পায়নি সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি। এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভুয়া 40 লাখ কার্ডধারীকে টিসিবির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে টিসিবির কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে 5 তলা বাড়ির মালিকের কাছেও টিসিবির কার্ড পাওয়া গেছে। টিসিবির টাকার যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, এখন থেকে ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার যোগ্য এমন নিম্ন আয়ের পরিবারকেই কার্ড দেওয়া হবে। নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাজারে প্রতিযোগিতা সৃষ্টির পাশাপাশি বেশি সংখ্যক ব্যবসায়ীর অংশগ্রহণ বাড়ানো না গেলে সিন্ডিকেট ভাঙা কঠিন। অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ জানান, আগামীতে চাল, ডাল, তেল ও চিনির সঙ্গে সারা দেশে নিম্ন আয়ের 1 কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ডিম ও সাবান সরবরাহ করবে টিসিবি। প্রবাসের খবর। বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহ সভাপতি ও দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নানকে প্রবাসে সাংবাদিকতা ও সেরা সংগঠক হিসেবে লন্ডনের বিখ্যাত জিনিয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার নেপালের কাঠমান্ডুর 5 তারকা হোটেল ইয়াক্যাংয়ে প্রদান করা হয়। এই সময় প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রিন্স মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সুকান্ত সুমন। 80 দশকে রাম তেরি গঙ্গা মাইলিতে রাজ কাপুরের বিপরীতে অভিনয় করা বলিউড অভিনেত্রী মন্দাকিনী, ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। এই সময় উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য সহ বাংলাদেশের অনেক তারকারা। সূত্র জানায়, জিনিয়াস অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসে মাঠ পর্যায়ে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কায়সার হামিদ হান্নানকে এই জিনিয়াস অ্যাওয়ার্ড 2025 প্রদানে মনোনীত করা হয়েছে। তিনি তার কর্মগুণে 2022 সালে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়াং বারবাহকিয়া তানুশ্রী দাতুশ্রী ডক্টর সৈয়দ হামিদ আলবারের হাত থেকে রেড লাইফ জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড গ্রহণ, মালয়েশিয়া অনুষ্ঠিত ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, BMSS গোল্ডেন অ্যাওয়ার্ড, বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের হাত থেকে রিয়েল হিরো অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। সৌদি আরবের মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার স্থানীয় একটি হোটেলে ঐক্য পরিষদের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আমিন তালুকদারের সভাপতিত্বে ও নুরুল হকের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ। প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল খান, যুগ্ম আহ্বায়ক খন্দকার দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রশিদ আহমেদ। উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সদস্য কামাল উদ্দিন, মক্কা যুব দলের সাধারণ সম্পাদক হিমু আলম ও নজরুল কবির। শেষে সাবেক সংসদ কলিমুদ্দিন আহমেদ মিলনের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা নিয়ে শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত কোতরায়া বাংলা মার্কেট হাই স্কাই হোম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কুয়ালালামপুর শাখার শুভ উদ্বোধন করা হয়। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম ব্যাপারী ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিনের উপস্থিতিতে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান, কোতরা বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ নাসিম, মোহাম্মদ রাসেল, মোজাম্মেল সহ বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধন উপলক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন জানান,
প্রতিষ্ঠানের মেইন শাখা জহুর বারুতে থাকলেও কুয়ালালামপুরের অবস্থানরত প্রবাসীদের কথা মাথায় রেখে এখানে এই শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে 30% ছাড়ে বিভিন্ন টিকিট বিক্রয় সহ সুলভ মূল্যে দেশের প্রিয়জনের কাছে মাল পাঠানো, এছাড়াও B2B এজেন্টস নিয়ে ব্যবসা করার সুব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। সৌদি আরবে মক্কায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল শ্যামল বাংলা ও মক্কা মদিনা গ্রুপের ঈদ পুনর্মিলনী। আমাদের মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানান, মক্কার একটি কমিউনিটি সেন্টারে শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ বোরহান। ফুটবল, দৌড়, সাঁতার প্রতিযোগিতা ও গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মক্কা শ্যামল বাংলা গ্রুপের সভাপতি আমির সুলতানের সভাপতিত্বে ও আবু বায়েস মুন্সির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহকারী অ্যাডমিন সবুজ হোসেন, মক্কা মদিনা গ্রুপের অ্যাডমিন আব্দুর রহিম ও হোসেন শরীফ। উপস্থিত ছিলেন গাজী, মোহাম্মদ কাজল, সহকারী মিজান, মাসুদ, দেলোয়ার, শাহাদাত ও শরীফ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মফিজুল হক। বক্তারা প্রবাসের মাটিতে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। স্পানি প্রিমিয়ামটি খেলার খবর। ময়মনসিংহে নির্মাণ হবে বাংলাদেশের প্রথম মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। জুনেই শুরু হচ্ছে এর কার্যক্রম, যার অর্থায়ন করবে ক্রীড়া মন্ত্রণালয়, সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন। রিপোর্ট কুশল ইয়াসিরের। বুধবার চলতি বছরের প্রথম নির্বাহী সভায় অলিম্পিক কমপ্লেক্সের অনুমোদন দেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ময়মনসিংহের ত্রিশালে আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস সেন্টারে 173 একর জমিতে তৈরি হবে এই কমপ্লেক্স। জুনেই শুরু হবে প্রায় 400 কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ। 4 থেকে 5 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ময়মনসিংহের ত্রিশালে আমাদের ওখানে একটা স্কুল আছে, আর্মির স্পোর্টস স্কুল আছে। ওখানে 173.59 একর জমি আছে, যেটা সেনাবাহিনীর আওতায় আছে। সেটাকে সেনাবাহিনী প্রধান দিতে চাচ্ছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে কোলাবোরেশন করে যদি এখানে ইন্টারন্যাশনাল লেভেল একটা কমপ্লেক্স করা যায়। প্রাথমিকভাবে ভলিবল, বাস্কেটবলের কোর্ট সহ 15টি ইনডোর ফ্যাসিলিটি তৈরি হবে। এই মেগা প্রকল্পে 3টি আউটডোর মাঠ থাকবে। এটা অনেক বড় প্রকল্প। তো আপাততভাবে ইমিডিয়েট প্ল্যানের জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বা বাজেট ধরা হয়েছে, যেখানে বেসিক্যালি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। 15টা আইডেন্টিফাই করা হয়েছে, যেগুলো সেখানে আমরা হাউজিং করতে পারবো এবং কম্পিটিশনগুলো অ্যারেঞ্জ করতে পারবো, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বোথ। বাংলাদেশ গেমস, সাউথ এশিয়ান গেমস সহ আন্তর্জাতিক ইভেন্টগুলো অলিম্পিক কমপ্লেক্সে আয়োজন করার লক্ষ্য। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।